কলকাতায় ফিরে এসে 2-1বারের বেশি দেখা হয়নি, তবে ওর কথা মনে হতো প্রায়ই, কারণ সাময়িকভাবে অর্কিডের নেশা আমাকেও ধরেছিল। বলেছিলেন আমেরিকা থেকে কিছু ভালো অর্কিড আমায় এনে দেবেন। আমেরিকা? ভদ্রলোক আমেরিকায় গেছেন নাকি? বিলিতি কোনো এক জার্নালে উদ্ভিদ সম্বন্ধে একটি লেখা বেরোনোর পর ওর বেশ খ্যাতি হয়েছিল ওখানে। কোনো এক উদ্ভিদ বিজ্ঞানীদের কনফারেন্সে ওকে নেমন্তন্ন করেছিল আমেরিকায়। সেও প্রায় 51 বা 2তে। তারপর এই দেখা। এতদিন কি করেছেন ওখানে জানি না, তবে কাল জানা যাবে বলে আশা করছি। লোকটার মাথায় ছিট নেই তো? তোর চেয়ে বেশি নেই, এটুকু বলতে পারি। তোর কুকুর পোষা আর ওর গাছ পোষা। অভিজিতের স্ট্যান্ডার্ড গাড়িতে করে আমরা যশোর রোড দিয়ে বারাসাত অভিমুখে চলছি। আমরা বলতে আমি আর অভিজিৎ ছাড়া একটি প্রাণী সঙ্গে রয়েছে। সে হলো অভিজিতের কুকুর বাদশা। আমারই ভুল। অভিজিৎকে না বলে দিলে যে সে সঙ্গে করে তার 11টি কুকুরের একটিকে নিয়ে আসবেই, এটা আমার বোঝা উচিত ছিল। বাদশা জাতে রামপুর হাউন্ড, বাদামি রং, বেজায় তেজি। গাড়ির পুরো পেছন দিকটা একাই দখল করে জাঁকিয়ে বসে জানালা দিয়ে মুখটা বার করে দিগন্ত বিস্তৃত ধান ক্ষেতের দৃশ্য উপভোগ করছে, এবং মাঝে মাঝে এক একটা গ্রাম্য নেড়ি কুকুরের সাক্ষাৎ পেয়ে মুখ দিয়ে একটা অবজ্ঞাসূচক মৃদু শব্দ করছে। বাদশাকে অভিজিতের সঙ্গে দেখে একটা আপত্তিকর ইঙ্গিত দেয়ায় অভিজিৎ বলল, তোর বরকন্দাজির ওপর আর ভরসা নেই, তাই ওকে আনলাম। এতদিন বন্দুক ধরিসনি, বিপদ যদি আসেই তবে শেষ পর্যন্ত হয়তো বাদশাই কাজ করবে বেশি। ওর ঘ্রাণ শক্তি অসাধারণ, আর সাহসের তো কোনো কথাই নেই। কান্তিবাবুর বাড়ি খুঁজে পেতে কোনো অসুবিধে হলো না। আমরা যখন পৌঁছলাম তখন প্রায় 2:30। গেটের ভিতর দিয়ে ঢুকে খানিকটা রাস্তা গিয়ে একতলা বাংলোর মতো বাড়ি। বাড়ির পেছন দিকটাতে কিছুটা জায়গা ছেড়ে একটা প্রকাণ্ড পুরনো শিরীষ গাছ, এবং তার পাশেই বেশ বড় একটা কারখানা গোছের টিনের ছাদওয়ালা ঘর। বাড়ির মুখোমুখি রাস্তায় উল্টো দিকে বাগান, এবং বাগানের পরে একটা লম্বা টিনের ছাউনি দেওয়া জায়গায় চকচক করছে এক সারি কাঁচের বাক্স। কান্তিবাবু আমাদের অভ্যর্থনা করে বাদশাকে দেখে ঈষৎ ভ্রুকুঞ্চিত করলেন। বললেন, এ কি শিক্ষিত কুকুর? অভি বলল, আমার খুব বাধ্য, তবে কাছাকাছি অন্য শিক্ষিত কুকুর থাকলে কি করবে বলা যায় না। আপনার এখানে কোনো কুকুর টুকুর? না, কুকুর নেই, তবে ওটাকে আপাতত বসবার ঘরের ওই জানালার গড়াটাতে বেঁধে রাখুন। অভিজিৎ আমার দিকে আর চোখে চেয়ে চোখ টিপে বাধ্য ছেলের মতো কুকুরটাকে জানালার সঙ্গে বেঁধে দিল। বাদশা 2-1টা মৃদু আপত্তি জানালেও কিছু বলল না। আমরা সামনের বারান্দার বেতের চেয়ারে বসার পর কান্তিবাবু বললেন, আমার চাকর প্রয়াগের ডান হাত জখম, তাই আমি নিজেই সকাল সকাল তোমাদের জন্য ফ্লাক্সে চা করে রেখেছি। যখন দরকার হয় বলো। এই শান্ত নিরিবিলি জায়গায় কি বিপদ লুকিয়ে থাকতে পারে সেটা আমার মাথায় আসছিল না। 2-1টা পাখির ডাক ছাড়া আর তো কোনো শব্দই নেই। বন্দুকটা হাতে নিয়ে কেমন বোকা বোকা লাগছিল নিজেকে, তাই সেটা দেয়ালে ঠেস দিয়ে রেখে দিলাম। অভি ছটফটে মানুষ, নেহাতি শহরে। গ্রামাঞ্চলের প্রাকৃতিক শোভা, অসৎ পাতার হাওয়ার ঝিরিঝিরি শব্দ, নাম না জানা পাখির ডাক, এইসব তার মোটেই ধাতে সয় না। সে কিছুক্ষণ এদিক ওদিক চেয়ে উসখুস করে বলে উঠল, পরিমলের কাছে শুনেছিলাম আপনি নাকি আসামের জঙ্গলে এক বিদঘুটে গাছ সংগ্রহ করতে গিয়ে প্রায় বাঘের খপ্পরে পড়েছিলেন। অভির অভ্যাসই হলো রং চড়িয়ে নাটকীয়ভাবে কথা বলা। ভয় হলো কান্তিবাবু বুঝি ফস করে রেগে ওঠেন, কিন্তু ভদ্রলোক কেবল হেসে বললেন, বিপদ বলতেই আপনাদের বাঘের কথা মনে হয় না? সেটা অবশ্য আশ্চর্য নয়, অধিকাংশেরই তাই। তবে না, বাঘের কবলে পড়িনি। জোকের হাতে কিছুটা নাকাল হতে হয়েছিল বটে, তাও তেমন কিছু নয়। সে গাছ পেয়েছিলেন? এই প্রশ্নটা আমারও মাথায় ঘুরছিল। কান্তিবাবু বললেন,
কোন গাছ? সেই যে হাড়ি কলসি নাকি গাছ জানি। ও, নেপেনথিস। হ্যাঁ, পেয়েছিলাম, এখনও আছে। দেখাচ্ছি আপনাদের। এখন আর অন্য কোনো গাছে তেমন ইন্টারেস্ট নেই, কেবল কার্ডিভোরাস প্ল্যান্টস। অর্কিডগুলো অধিকাংশ বিদায় করে দিয়েছি। কান্তিবাবু উঠে ঘরের ভেতর চলে গেলেন। আমি আর অভি মুখ চাওয়াচাই করলাম। কার্নিভোরাস প্ল্যান্ট অর্থাৎ মাংসাশী গাছ, 15 বছর আগে পড়া বোটানির বইয়ের একটা পাতা এবং কয়েকটি ছবি আবছাভাবে মনে পড়ে গেল। কান্তিবাবু বেরোলেন হাতে একটা বোতল নিয়ে। বোতলটা আমাদের সামনে ধরে দেখলেন, তাতে উচ্চিংড়ে জাতীয় নানা সাইজের সব পোকা ঘোরাফেরা করছে। বোতলের ঢাকনায় গোলমরিচের ঢাকনার মতো ছোট ছোট ফুটো। কান্তিবাবু হেসে বললেন, ফিডিং টাইম, এসো আমার সঙ্গে। আমরা কান্তিবাবুর পেছন পেছন টিনের ছাউনি দেওয়া লম্বা ঘরটার দিকে গেলাম। গিয়ে দেখি সার বাঁধা কাঁচের বাক্সগুলোর মধ্যে এক এক রকম গাছ, আর কোনোটাই এর আগে চোখে দেখিনি। কান্তিবাবু বললেন, এর কোনোটাই বাংলাদেশে পাবে না, অবশ্যই ওই নেপেনথিস ছাড়া। একটা আছে নেপাল থেকে আনানো, একটা আফ্রিকার, অন্য সব কটি প্রায় মধ্য আমেরিকার। অভিজিৎ বলল, এসব গাছ এখানে বেঁচে রয়েছে কি করে? এখানকার মাটিতে কি মাটির সঙ্গে কোনো সম্পর্ক নেই এদের? তবে এরা মাটি থেকে প্রাণ সঞ্চার করে না। মানুষ যেমন ঠিকমতো খাদ্য পেলে নিজের দেশের বাইরে যে কোনো জায়গায় স্বচ্ছন্দে বেঁচে থাকতে পারে, এরাও তেমনি ঠিকমতো খেতে পারলেই বেঁচে থাকে, সে যেখানেই হোক। কান্তিবাবু একটা কাঁচের বাক্সের সামনে গিয়ে দাঁড়ালেন। ভিতরে এক আশ্চর্য গাছ। 2 ইঞ্চি লম্বা, সবুজ পাতাগুলোর দুই পাশে সাদা সাদা দাঁতের মতো খাঁজ কাটা। বাক্সটার সামনের দিকে কাঁচের গায়ে একটা ছিটকিনি দেওয়া বোতলের মুখের সাইজের গোল দরজা। কান্তিবাবু দরজাটা খুললেন, তারপর বোতলের ঢাকনাটা খুলে ক্ষিপ্র হস্তে বোতলের মুখটা দরজার ভেতরে ঢুকিয়ে দিলেন। উচ্চিংড়েটা এদিক ওদিক লাফিয়ে গাছটার পাতার ওপর বসল এবং বসতেই তৎক্ষণাৎ পাতাটা মাঝখান থেকে ভাঁজ হয়ে গেল। পোকাটাকে জাপটে ধরল। অবাক হয়ে দেখলাম যে দুদিকে দাঁত পরস্পরের খাঁজে খাঁজে বসে যাওয়ায় এমন একটি খাঁচার সৃষ্টি হয়েছে, যার থেকে উচ্চিংড়ে বাবাজির আর বেরোবার কোনো রাস্তাই নেই। প্রকৃতির এমন তাজ্জব, এমন বিভৎস ফাঁদ আমি আর কখনো দেখিনি। অভি ধরা গলায় জিজ্ঞেস করল, পোকাটা যে ওই পাতাতেই বসবে তার কোনো গ্যারান্টি আছে কি? কান্তিবাবু বললেন, আছে বই কি। গাছগুলো থেকে এমন একটা গন্ধ বেরোয় যেটা পোকা অ্যাট্রাক্ট করে। এটা হলো ভেনাস ফ্লাই ট্র্যাপ, মধ্য আমেরিকা থেকে আনা। বোটানির বইতে এর কথা পাবে। আমি অবাক বিস্ময়ে উচ্চিংড়ের দশা দেখছিলাম। প্রথমে কিছুক্ষণ ছটফট করেছিল, এখন দেখলাম একেবারে নির্জীব। আর দেখলাম পাতার চাপ ক্রমশ বাড়ছে। টিকটিকির চেয়ে এই গাছ কম হিংস্র কিসে? অভি কাষ্ঠ হাসি হেসে বলল, আহ, এমন একটা গাছ বাড়িতে থাকলে পোকামাকড়ের উৎপাত থেকে অনেকটাই রেহাই পাওয়া যেত। আরশোলার জন্য আর ডিডিটি পাউডার ছড়াতে হতো না। কান্তিবাবু বললেন, এই গাছ আরশোলা হজম করতে পারবে না, তাছাড়া এর পাতার আয়তনও ছোট। আরশোলার জন্য অন্য গাছ, এই যে এইদিকে। পাশের বাক্সের সামনে গিয়ে দেখি লিলির মতো বড় বড় লম্বা পাতাওয়ালা একটা গাছ। প্রত্যেকটা পাতার ডগা থেকে একটা করে ঢাকনা সমেত থলির মতো জিনিস ঝুলছে। এটার ছবি মনে ছিল, তাই আর চিনিয়ে দিতে হলো না। কান্তিবাবু বললেন, এই হলো নেপেনথিস বা পিচার প্ল্যান্ট। এর খাই অনেক বেশি। প্রথম যখন গাছটি পাই তখন ওই থলির মধ্যে একটা ছোট্ট পাখিকে ছিবড়ে অবস্থায় পেয়েছিলাম। বাপরে বাপ, অভির তাচ্ছিল্যের ভাব ক্রমশই অন্তর্হিত হচ্ছিল। এখন ওটা কি খায়? আরশোলা, প্রজাপতি, শুঁয়োপোকা, এই সব আর কি। মাঝে আমার কোলে একটা ইঁদুর ধরা পড়েছিল, সেটাও খাইয়ে দিয়েছিলাম, আপত্তি করেনি।
তবে গুরুপাকের ফলে এইসব গাছ অনেক সময় মরে যায়। অত্যন্ত লোভিত, কোন অবধি হজম সইবে সেটা নিজেরাই আন্দাজ করতে পারে না। ক্রমবর্ধমান বিস্ময়ে এক বাক্স থেকে আরেক বাক্স ঘুরে গাছগুলো দেখতে লাগলাম। বাটারওয়ার্ট, সানডিউ, ব্লাডারওয়ার্ট, আর্জিয়া এগুলোর ছবি আগে দেখেছি, তাই মোটামুটি চিনতেও পারলাম। কিন্তু অন্যগুলো একেবারেই নতুন, একেবারে তাজ্জব, একেবারে অবিশ্বাস্য। প্রায় 20 রকমের মাংসাশী গাছ কান্তিবাবু সংগ্রহ করেছেন। তার কোনোটা পৃথিবীর অন্য কোনো কালেকশনেই নাকি নেই। এর মধ্যে সবচাইতে সুন্দর গাছ যেটি, সানডিউ। তার ছোট্ট পাতাগুলোর চারপাশে সরু লম্বা লম্বা জলবিন্দু চকচক করছে। কান্তিবাবু একটি সুতোর ডগায় এলাচের দানার সাইজের এক টুকরো মাংস ঝুলিয়ে সুতোটাকে আস্তে আস্তে পাতার কাছে নিয়ে যেতে খালি চোখেই দেখতে পেলাম রোয়াগুলো সব একসঙ্গে লুব্ধ ভঙ্গিতে মাংসখণ্ডটার দিকে উঁচিয়ে উঠল। হাতটা সরিয়ে নিয়ে কান্তিবাবু বললেন, মাংসটা পেলে পাতাটা ফ্লাই ট্র্যাপের মতোই ওটাকে জাপটে ধরে নিত, তারপর পুষ্টিকর যা কিছু শুষে নিয়ে অকেজো ছিবড়েটাকে ফেলে দিত। তোমার আমার খাওয়ার সঙ্গে কোনো তফাৎ নেই, কি বলো? আমরা শেড থেকে বেরিয়ে বাগানে এলাম। শিরীষ গাছের ছায়াটা লম্বা হয়ে বাগানের উপর পড়েছে। ঘড়িতে দেখলাম 4টে বাজে। কান্তিবাবু বললেন, এর অধিকাংশ গাছের কথাই তোমরা বোটানি বইতে পাবে, তবে আমার যেটি সবচেয়ে আশ্চর্য সংগ্রহ সেটির কথা আমি না লিখলে কোনো বইয়ে থাকবে না। সেটির জন্যই আজ তোমাদের এখানে আসতে বলা। চলো পরিমল। চলুন অভিজিৎবাবু। কান্তিবাবুর পেছন পেছন এখন আমরা বড় কারখানা ঘরটার দিকে এগিয়ে গেলাম। টিনের দরজায় তালা দিয়ে বন্ধ, দুদিকে দুটো জানালা রয়েছে, তাই একটা হাত দিয়ে ঠেলে খুলে নিজে উঁকি মেরে বললেন, দেখো। অভি আর আমি জানালায় মুখ লাগালাম। ঘরের পশ্চিম দিকের দেয়ালের উপর দিকের দুটো কাচের জানালা, যা স্কাইলাইট দিয়ে রোদ আসায় ভেতরটা কিছু আলো হয়েছে। ঘরের মধ্যে যে জিনিসটা রয়েছে হঠাৎ দেখলে সেটাকে গাছ বলে মনে হওয়ার কথা নয়, বরং একাধিক সুর বিশিষ্ট কোনো আজব জানোয়ার মনে হতে পারে। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে গুড়ি একটা আছে, সেটা 5-6 হাত উঠে একটা মাথায় শেষ হয়েছে, এবং সেই মাথার হাতখানেক নিচে মাথাটাকে গোল করে ঘিরে কতগুলো সুরের উৎপত্তি হয়েছে। গুনে দেখি 7টা সুর। গাছের গা মাংসুটে মসৃণ এবং সর্বাঙ্গে ব্রাউন চাকা চাকা দাগ। সুরগুলো আপাতত মাটিতে নুয়ে পড়ে আছে, কেমন যেন নির্জীব ভাব, কিন্তু তাও গাটা ছমছম করে উঠল। অন্ধকারে চোখটা অভ্যস্ত হলে আরও একটা জিনিস লক্ষ্য করলাম। ঘরের মেঝেতে গাছের চারিদিকে পাখির পালক ছড়িয়ে আছে। কতক্ষণ চুপ করেছিলাম আমি জানি না। কান্তিবাবুর গলার স্বরে আবার যেন স্তম্ভিত ফিরে পেলাম। গাছটা এখন ঘুমাচ্ছে, উঠবার সময় হলো বলে। অভি অবিশ্বাসের সুরে বলল, এটা কি সত্যি গাছ? কান্তিবাবু বললেন, মাটি থেকে গজাচ্ছে যখন, তখন গাছ ছাড়া আর কি বলবেন বলুন? হাবভাব অবশ্যই গাছের মতো নয়, অভিধানে এর উপযুক্ত কোনো নাম নেই। আপনি কি বলেন? সেপ্টোপাস, অথবা বাংলায় সপ্তপাশ। পাশ অর্থাৎ বন্ধন, যেমন নাগপাশ। আমরা বাড়ির দিকে হাঁটতে আরম্ভ করলাম। বললাম, এই গাছ পেলেন কোথায়? মধ্য আমেরিকার নিকারাগুয়া হ্রদের কাছেই গভীর জঙ্গল আছে, তার ভেতরে। অনেক খুঁজতে হয়েছে বলুন, ওই অঞ্চলেই যে আছে এটা জানা ছিল। তোমরা বোধহয় প্রফেসর ডানস্টানের কথা শোনোনি। উদ্ভিদ বিজ্ঞানী ও পর্যটক ছিলেন। মধ্য আমেরিকায় গাছপালার সন্ধান করতে গিয়ে প্রাণ হারান। ঠিক কিভাবে তার মৃত্যু হয় কেউ জানতে পারেনি। মৃতদেহ সম্পূর্ণ নিখোঁজ হয়ে যায়। তার তৎকালীন ডায়েরির শেষের দিকে এই গাছটার উল্লেখ পাওয়া যায়। আমি তাই প্রথম সুযোগেই নিকারাগুয়ার দিকে চলে যাই। গুয়াতেমালা থেকেই স্থানীয় লোকদের কাছে এই গাছের বর্ণনা শুনতে থাকি।
তারা বলে শয়তান গাছ। শেষটায় অবশ্যই এমন গাছ একাধিক চোখে পড়ে। বাদর, আর্মেটিলো অনেক কিছুই খেতে দেখেছি এই গাছকে। অনেক খোঁজার পর একটা অল্প বয়স্ক ছোটোখাটো চারা গাছ পেয়ে সেটাকে তুলে আনি। 2 বছরে গাছের কি সাইজ হয়েছে দেখতে পাচ্ছ। এখন কি খায় গাছটা? যা দিই তাই খায়। কলে ইঁদুর ধরে খেতে দিয়েছি। তারপর প্রয়াগকে বলেছিলাম বেড়াল কুকুর চাপা পড়লে ধরে আনতে, তাও দিয়েছি। তারপর আমি যা খাই তাও দিয়েছি, অর্থাৎ মুরগি, ছাগল। ইদানিং খিদেটা খুব বেড়েছে, খাবার জুগিয়ে উঠতে পারছি না। বিকেলের দিকে ঘুম ভাঙার পর ভয়ানক ছটফট করে। কাল তো একটা কাণ্ডই হয়ে গেল। প্রয়াগ গিয়েছিল একটা মুরগি দিতে। হাতিকে যেভাবে খাওয়ায় সেভাবেই খাওয়াতে হয়। প্রথমে গাছটার মাথায় একটা ঢাকনা খুলে যায়, তারপর সুর দিয়ে খাবারটা হাত থেকে নিয়ে মাথার গর্তের মধ্যে পুরে দেয়। একটা যে কোনো খাবার পেটে পুরলে কিছুক্ষণের জন্য নিশ্চিন্ত থাকা যায়। তারপর আবার সুরগুলো দোলাতে আরম্ভ করলে বোঝা যায় যে আরও খেতে চাইছে। এতদিন 2টো মুরগি অথবা কচি পাঁঠায় একদিনের খাওয়া হয়ে যেত। কাল থেকে তার ব্যতিক্রম হচ্ছে। কাল দ্বিতীয় মুরগিটা দিয়ে প্রয়াগ দরজা বন্ধ করে চলে এসেছিল। অস্থির অবস্থায় সুরগুলো আঁচড়ালে একটা শব্দ হয়। দ্বিতীয় মুরগির পরেও হঠাৎ সেই আওয়াজটা পেয়ে প্রয়াগ গিয়েছিল অনুসন্ধান করতে। আমি তখন ঘরে বসে ডায়েরি লিখছি। হঠাৎ একটা চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি সেপ্টোপাসের একটা সুর প্রয়াগের ডান হাতটা আঁকড়ে ধরেছে। প্রয়াগ প্রাণপণে সেটা টেনে ছাড়াবার চেষ্টা করছে, কিন্তু সেই সঙ্গে সেপ্টোপাস আর একটা সুর দিয়ে লক লক করে প্রয়াগের দিকে এগোচ্ছে। আমি দৌড়ে গিয়ে আমার লাঠি দিয়ে সুরটার এক প্রচণ্ড আঘাত করে 2 হাত দিয়ে প্রয়াগকে টেনে কোনো মতে তাকে উদ্ধার করি। তবে চিন্তার কারণ হচ্ছে এই যে প্রয়াগের হাতের খানিকটা মাংস সেপ্টোপাস খাবলে নিয়েছিল এবং সেটাই সে পেটের মধ্যে পুড়েছে। এ আমার নিজের চোখে দেখা। আমরা হাঁটতে হাঁটতে বারান্দায় পৌঁছে গিয়েছিলাম। কান্তিবাবু একটা চেয়ারে বসে পড়লেন। তারপর পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছতে মুছতে বললেন, সেপ্টোপাসের যে মানুষের প্রতি লোভ বা আক্রোশ থাকতে পারে তার কোনো ইঙ্গিত এতদিন পাইনি। কাল যখন পেলাম তারপরে এটাকে মেরে ফেলা ছাড়া আর কোনো উপায় দেখছি না। কাল একবার খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিলাম, কিন্তু কি আশ্চর্য বুদ্ধি গাছটার, সেই খাবারও নিয়েই ফেলে দিল। একমাত্র উপায় হলো গুলি করে মারা। পরিমল, তোমায় কেন ডেকেছি সেটা বুঝতে পারছো তো? আমি একটু চুপ করে থেকে বললাম, গুলি করলে ও মরবে কিনা সেটা আপনি জানেন? কান্তিবাবু বললেন, মরবে কিনা জানি না, তবে আমার বিশ্বাস ব্রেইন বলে ওর একটা জিনিস আছে। ওর চিন্তা শক্তি যে আছে তার তো প্রমাণ পেয়েছি, কারণ আমি তো কতবার ওর কাছে গেছি। ও তো আমাকে কোনোদিনও আক্রমণ করেনি, আমাকে চেনে যেমন কুকুর তার মনিবকে চেনে। প্রয়াগের ওপর ওর আক্রোশের কারণ হচ্ছে প্রয়াগ অনেকবার ওর সঙ্গে ঠাট্টা তামাশা করার চেষ্টা করেছে, খাবারের লোভ দেখিয়ে দেয়নি, কিংবা সুরের ডগার কাছে নিয়ে গিয়ে আবার ছিনিয়ে নিয়েছে। মস্তিষ্ক ওর আছেই, এবং আমার বিশ্বাস সেটা যেখানে থাকার কথা সেখানেই আছে, অর্থাৎ ওর মাথায়। যেখানে ঘিরে সুরগুলো বেরিয়েছে সেইখানেই তোমার তাক করে গুলি করে ওর মাথাটাতেই মারতে হবে। অভি ফস করে বলল, সে আর এমন কি, সে তো 1 মিনিটের মধ্যে পরীক্ষা করে দেখা যায়। পরিমল, তোর বন্দুকটা। কান্তিবাবু হাত তুলে অভিকে থামিয়ে দিলেন, বললেন, শিকার যদি ঘুমিয়ে থাকে তখন কি তাকে মারা চলে? পরিমলের হান্টিং কোড কি বলে? আমি বললাম, ঘুমন্ত শিকারকে গুলি করা একেবারেই নীতিবিরুদ্ধ, বিশেষত শিকার যেখানে চলে ফিরে বেড়াতে পারে না সেখানে তো প্রশ্ন উঠতেই পারে না। কান্তিবাবু ফ্লাক্সে এনে চা পরিবেশন করলেন। চা পান শেষ হতে না হতেই মিনিট 15-এর মধ্যেই সেপ্টোপাসের ঘুম ভাঙল। বাদশা পাশের ঘরে কিছুক্ষণ থেকেই উসখুস করছিল। হঠাৎ একটা খচমচ আর গোঙানির শব্দ পেয়ে অভি আর আমি উঠে গিয়ে দেখি বাদশা দাঁত দিয়ে প্রাণপণে তার বাকলসটাকে ছেঁড়ার চেষ্টা করছে।
অভি ধমক দিয়ে বাদশাকে থামাতে গেল। এমন সময় কারখানার ঘর থেকে একটা সপাত শব্দ আর তার সঙ্গে একটা উগ্র গন্ধ পেলাম। গন্ধটা এমন যার তুলনা দেওয়া মুশকিল। ছেলেবেলায় টনসিল অপারেশনের সময় ক্লোরোফর্ম শুকতে হয়েছিল, তার সঙ্গে হয়তো কিছুটা মিল আছে। কান্তিবাবু হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে বললেন, চলো, সময় হয়েছে। আমি বললাম, গন্ধটা কিসের? সেপ্টোপাসের। এই গন্ধ ছড়িয়েই ওরা শিকার করে। কান্তিবাবুর কথা শেষ হলো না। বাদশা প্রচণ্ড এক টানে বকলস ছিঁড়ে ধাক্কার চোটে অভিককে উল্টিয়ে ফেলে তীব্র বেগে পাগলের মতো ছুটল ওই গন্ধের উৎসের দিকে। অভিও কোনো মতে উঠে সর্বনাশ বলে ছুটল বাদশার পেছনে। আমি গুলি ভরা বন্দুক নিয়ে কারখানা ঘরের দিকে ছুটে গিয়ে দেখি বাদশা এক বিরাট লাফে একমাত্র খোলা জানালার উপর উঠল। কান্তিবাবুর চাবি দিয়ে দরজা খোলার সঙ্গে সঙ্গেই শুনতে পেলাম রামপুর হাউন্ডের মর্মান্তিক আর্তনাদ। ঢুকে দেখি এক সুরে হচ্ছে না। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তিনটি সুর দিয়ে সেপ্টোপাস বাদশাকে মরণ পাশে আবদ্ধ করছে। কান্তিবাবু চিৎকার করে বলে উঠলেন, তোমরা আর এগিয়েও না, পরিমল, চালাও গুলি। বন্দুক উঁচিয়েছি, এমন সময় চিৎকার এলো, থামো। অভিজিতের কাছে তার কুকুরের মূল্য কতখানি তা এবার বুঝতে পারলাম। সে কান্তিবাবুর বারণ সম্পূর্ণ অগ্রাহ্য করে ছুটে গিয়ে সেপ্টোপাসের তিনটি সুরের একটাকে আঁকড়ে ধরল। তখন এক অদ্ভুত দৃশ্য দেখে আমার রক্ত জল হয়ে গেল। তিনটে সুরই একসঙ্গে বাদশাকে ছেড়ে দিয়ে অভিকে আক্রমণ করল। আর অন্য চারটে সুর যেন মানুষের রক্তের গন্ধের লোভেই হঠাৎ সজাগ হয়ে লোলুপজিহ্বার মতো লকলক করে উঠল। কান্তিবাবু আবার বললেন, চালাও, চালাও, চালাও গুলি। ওই যে মাথা। সেপ্টোপাসের মাথায় দেখলাম একটা ঢাকনা আস্তে আস্তে খুলে যাচ্ছে। ঢাকনার নিচে গহ্বর, আর অভি সমেত সুরগুলো শূন্যে উঠে সেই গহ্বরের দিকে চলছে। অভির মুখ রক্তহীন ফ্যাকাশে, তার চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। চরম সংকটের এই মুহূর্ত আমি এর আগেও দেখেছি। আমার স্নায়ুগুলো সব যেন হঠাৎ কেমন ম্যাজিকের মতো সংযত, সংহত হয়ে যায়। আমি নিষ্কম্প হাতে বন্দুক দিয়ে সেপ্টোপাসের মাথার দুটি চক্রের মাঝখানে অব্যর্থ নিশানায় গুলি ছুড়লাম। ছোড়ার পর মুহূর্তেই মনে হলো ফিনকি দিয়ে গাছের মাথা থেকে লাল রক্তের ফোয়ারা। আর মনে আছে, সুরগুলো অভিকে মুক্তি দিয়ে মাটিতে নেতিয়ে পড়ল। আর সেই সঙ্গে আগের সেই গন্ধটা হঠাৎ তীব্রভাবে আরও বেড়ে উঠল, আমার চেতনাকে আচ্ছন্ন অবশ করে তুলল। আগের ঘটনার পর 4 মাস কেটে গেছে। এতদিনে আবার আমার অসমাপ্ত উপন্যাসটা নিয়ে পড়েছি। বাদশাকে বাঁচানো সম্ভব হয়নি, তবে অভি ইতিমধ্যে একটি ম্যাস্টিভ ও একটি তিব্বতীয় কুকুরের বাচ্চা সংগ্রহ করেছে এবং আরেকটি রামপুর হাউন্ডের সন্ধান করছে। অভির পাঁজরের দুটো হাড় ভেঙে গেছে। 2 মাস প্লাস্টারে থাকার পর জোড়া লেগেছে। কান্তিবাবু কাল এসেছিলেন, বললেন কীটখোর গাছপালা সব বিদায় করে দেবার কথা ভাবছেন, বরং সাধারণ শাকসবজি নিয়ে একটু গবেষণা করলে ভালো হয়। ঝিঙে, উচ্ছে, পটল এসব আর কি। যদি বলো তোমায় কিছু গাছ দিতে পারি, তুমি আমার এত উপকার করলে, এই ধরো একটা নেপান্থিস, তোমার ঘরের পোকাগুলো অন্তত। আমি বাধা দিয়ে বললাম, না না না, ওসব আপনি ফেলে দিতে চান ফেলে দিন, পোকা ধরার জন্য আমার গাছের দরকার নেই। কিং কোম্পানির ক্যালেন্ডারের পেছন থেকে শব্দ এলো, ঠিক ঠিক ঠিক। আর এভাবেই আমাদের এই গল্পটি শেষ হলো। নিয়ে আসবো নতুন আরেকটি গল্প। ততক্ষণ সাথেই থাকুন। ধন্যবাদ।